1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ 169টি আসনের মধ্যে পায় 167টি আসন। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার চক্রান্তে মেতে ওঠে। এই চক্রান্তকারীদের কাছ থেকে মুক্তির লক্ষ্যে শেখ মুজিবুর রহমান শোনান মুক্তির বাণী। 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে লাখো জনতার সমাবেশে শেখ মুজিবুর রহমান বজ্র কণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতি পেয়ে যায় বাংলাদেশ স্বাধীন করার মরণপণ বার্তা। 7.5 কোটি বাঙালির হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়ে শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন বঙ্গবন্ধু। এ ভাষণের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুক্তরাষ্ট্রের নিউজউইক ম্যাগাজিন 5 এপ্রিল 1971 সালে রাজনৈতিক কবি বা পয়েট অফ পলিটিক্স উপাধিতে ভূষিত করে। শুধু আজ 7 মার্চ 2021 রবিবার 22 ফাল্গুন 1427 বঙ্গাব্দ। ঐতিহাসিক 7 মার্চ দিবস উপলক্ষে মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে উপস্থিত মাইলস্টোন কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল অবসরপ্রাপ্ত নুরুন নবী, মাইলস্টোন কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল উদ্দিন ভূঁইয়া, প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যক্ষ মেইন ক্যাম্পাস মাইলস্টোন কলেজ, রিফাত নবী আলম, অধ্যক্ষ মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল, উপাধ্যক্ষ বৃন্দ, ডিরেক্টর, ইনচার্জ বৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কোঅর্ডিনেটর, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোহেলি নাজির, প্রভাষক, বাংলা বিভাগ। আজকের অনুষ্ঠান শুরু করার জন্য শ্রদ্ধেয় অধ্যক্ষের নিকট বিনীত অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ স্যার। প্রিয় সুধী, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করবেন রফিকুল ইসলাম ইকবাল, প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ। রফিকুল ইসলাম ইকবাল, প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহচ্ছন্ন করে রেখেছে, ভুলিয়ে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। ইহা সঙ্গত নহে, তোমরা অবশ্যই শীঘ্রই জানতে পারবে
আবারও বলি, ইহা সঙ্গত নহে। তোমরা শীঘ্রই জানতে পারবে। সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকিলে অবশ্যই তোমরা ভুলে যেতে না। অবশ্যই তোমরা নাম দেখবে। আবারও বলি, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। অতঃপর সেদিন অবশ্যই তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ স্যার। ব্রিটিশ ঐতিহাসিক জ্যাকব এফ ফিল্ডের ভাষণ সংকলনের ইংরেজি অনুদিত উই শ্যাল ফাইট অফ দ্য বিচেস, দ্য স্পিচ দ্য ইন্সপায়ার্ড হিস্ট্রি, এই বইতে 201 নং পৃষ্ঠায় বিশ্বের সেরা 41টি ভাষণের মধ্যে স্থান পেয়েছে 7 মার্চের ভাষণ। জ্যাকবের এই বইতে শিরোনাম দেয়া হয়েছে দ্য স্ট্রাগল, দ্য টাইম, দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। প্রিয় সুধী, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, সেদিন ছিল 7 মার্চ 1971, রবিবার 22 ফাল্গুন 1377 বঙ্গাব্দ। কাকতালীয় ভাবে আজ রবিবার 22 ফাল্গুন। 7 মার্চের ভাষণের ভিডিও রেকর্ড করেন আবুল খায়ের, ব্যবস্থাপনা পরিচালক, পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিল্ম কর্পোরেশন। বক্তৃতার স্থায়িত্ব ছিল 23 মিনিট, রেকর্ড করা হয় প্রায় 19 মিনিট। 12টি ভাষায় এ ভাষণ অনুবাদ করা হয়। 2017 সালের 30 অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। সুপ্রিয় সুধী, এখন 7 মার্চের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করবেন মোহাম্মদ নোমান মুত্তাকি, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ। মোহাম্মদ নোমান মুত্তাকি, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ। 7 মার্চের তাৎপর্যপূর্ণ এই দিনে আজকে যে সভার আয়োজন করা হয়েছে বা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত সর্বমান্য উপদেষ্টা, অধ্যক্ষদ্বয়, উপাধ্যক্ষ মণ্ডলী, পরিচালক বৃন্দ, কোঅর্ডিনেটর, চিফ কোঅর্ডিনেটরস এবং আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ যারা উপস্থিত আছেন, তাদের সবাইকে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের 50 বছর পর যখন আজকের এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হয়েছে, আমি আসলেও পুলকিত এবং আনন্দিত। অবশ্যই এই বক্তব্য সম্পর্কে একটি কথা স্পষ্টভাবে বলতে ইচ্ছে করে, ফ্রম দ্যাট ডে এ পলিটিশিয়ান টার্নস ইনটু এ স্টেটম্যান। তার মানে বঙ্গবন্ধু একজন রাজনীতিবিদ থেকে আজকের এই দিনের এই ভাষণের মধ্য দিয়ে একজন রাষ্ট্রবিদ হিসেবে সবার কাছে পরিগণিত হয়েছিলেন। এখন ঠিক 1971 সালের সেপ্টেম্বরের অস্ট্রেলিয়ায় একজন রাষ্ট্রবিদ, আমরা তার সম্পর্কে আলোকপাত করতে পারি, জ্যাকব স্মিথ। উনি বঙ্গবন্ধু সম্পর্কে একটি কথা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বলেছিলেন, বিশেষ করে তার এই ভাষণটি সম্পর্কে। তিনি উল্লেখ করেছিলেন, that day Bangladesh was born as a state mind, as a mind in state। তার মানে ওই দিন অর্থাৎ 7 মার্চের ভাষণের মধ্য দিয়ে আসলে বাঙালি জাতির মধ্যে একটি রাষ্ট্রের সূচনা হয়েছিল, যা বাংলাদেশ হিসেবে আজকে আমরা পেয়েছি। মুক্তিযুদ্ধের জন্য তারা তখন অপেক্ষা করেননি, তারা বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে একটি দেশকে তখন সবার সামনে পরিচিত করতে পেরেছিলেন। এখন তৎকালীন অবস্থায় বঙ্গবন্ধুর কেন প্রয়োজন হয়ে পড়েছিল এরকম একটি ভাষণের, তার তাৎপর্য যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তার পটভূমি যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে 1970 সালে সাধারণ পরিষদের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তান জাতীয় পরিষদের, সেই নির্বাচনের যে ফলাফলটা পর্যবেক্ষণ করলেই আমরা বুঝতে পারি, বিশেষ করে তখন অধিকাংশ আসন বঙ্গবন্ধু জয়লাভ করেছিলেন এবং তিনি হতে যাচ্ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু লারকানার পাখি শিকারের নাম করে যে নীল নকশার একটি বৈঠক করেছিলেন জেনারেল ইয়াহিয়া এবং ভুট্টো সাহেব, তার মধ্য দিয়ে তারা নিশ্চিত করেছিলেন যে বাঙালি জাতিকে কিংবা বঙ্গবন্ধুকে ক্ষমতায় অধিষ্ঠ করা হবে না, যে কোনোভাবেই হোক তাকে এ থেকে পরাস্ত করতে হবে। এবং এই নীল নকশার সূত্রপাত হয়েছিল মার্চের 1 তারিখ, যখন ইয়াহিয়া সাহেব রেডিওর মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে মানুষের সামনে একটি বক্তৃতা দিতে চেয়েছিলেন এবং কোনো এক অপ্রত্যাশিত কারণে তিনি সেই বক্তৃতাটি দেননি এবং তিনি অধিবেশনটি বাতিল ঘোষণা করেন। বঙ্গবন্ধু তারপর থেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন, তিনি সংবাদ সম্মেলন করেন এবং পরবর্তী দিনগুলো বিশেষ করে 2 তারিখ এবং 3 তারিখ তিনি হরতাল এবং অসহযোগ আন্দোলনের ঘোষণা করেন।
তারপর থেকে বাংলাদেশ বিশেষ করে ঢাকা শহর হয়ে ওঠে হরতালের নগরী, কারফিউর নগরী এবং আন্দোলনের নগরী। এখানে একটা বিষয় উল্লেখ করার মতো যে তখন ঠিক তৎকালীন সময়ে বাংলাদেশের ঢাকাস্থ স্টেডিয়ামে, ঢাকা জাতীয় স্টেডিয়ামে তখন নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের একটি ক্রিকেট ম্যাচ চলছিল। সেই ম্যাচে অধিকাংশ মানুষই পত্রিকা বা খবরের কাগজ নিয়ে গিয়েছিলেন। তারা যখন এই বিষয়টি জানতে পারলেন যে পাকিস্তান সরকার বাঙালিদের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করছে, তখন তারা ক্ষুব্ধ হয়ে পত্রিকায় আগুন ধরিয়ে দিলেন এবং আগুনের মিছিল নিয়ে তারা ঢাকা শহরের রাজপথে বেরিয়ে পড়লেন। তখন থেকেই মূলত বঙ্গবন্ধুর উপর বিভিন্নভাবে চাপ আসতে লাগলো। বিশেষ করে ছাত্র নেতারা চাপ দিলেন যে আপনি অবশ্যই স্বাধীনতার ঘোষণা দিবেন, এবং বঙ্গবন্ধু যেহেতু আগেই ঘোষণা করেছিলেন যে আমি 7 তারিখ রেসকোর্সে একটি ভাষণ দিব, সেই ভাষণে যাতে করে তিনি স্বাধীনতার ডাক দেন তার জন্য তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছিল। তিনি জাতীয় নেতাদের সঙ্গে কথা বলেছিলেন, তিনি তৎকালীন পরিস্থিতি সামাল দিতে সবার সঙ্গেই বৈঠক করেন, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি যখন বিকেল বেলা অর্থাৎ 7 মার্চ বিকেল বেলা ভাষণ দেওয়ার উদ্দেশ্যে রেসকোর্সের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন, তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব তাকে বলেছিলেন তুমি যা বিশ্বাস করো তুমি তাই বলবে, কারো দ্বারা পরিচিত হওয়া বা তোমার যে ইচ্ছা, যেটা তোমার অভিব্যক্তি, যেটা তোমার চিন্তা, যেটা সেখান থেকে তুমি বক্তব্য রাখবে। বঙ্গবন্ধু উঠলেন মঞ্চে এবং আপনারা বিশেষভাবে খেয়াল করবেন যে তার চোখের যে চশমাটা ছিল সেটাও ডায়াসের উপর রাখা ছিল। সম্পূর্ণ অলিখিত ভাবে তিনি আমাদের মধ্যে একটি আলোড়নকারী বক্তৃতা দিয়েছিলেন, এবং বিশ্বের সকল নেতার উল্লেখযোগ্য যে বক্তৃতা আমাদের উপস্থাপক উল্লেখ করেছেন যে দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি বইতে উল্লেখ করা হয়েছে, সেখানে তার এই বক্তব্যতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কারণ এটি অলিখিত বক্তৃতা। তার সম্পূর্ণ উপস্থিত বুদ্ধিমত্তা থেকে তিনি বক্তব্য রেখেছিলেন, এবং এখনো আমরা যারা স্বাধীনতা দেখিনি, আমরা যারা 7 মার্চের ভাষণ শুনিনি, তারা এখনো যদি তার বক্তব্য শুনি তাহলে আমরা স্বাধীনতার আন্দোলনে অথবা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই। এখন দেশপ্রেমিক হতে হলে শুধু মুখেই বললে হবে না, বঙ্গবন্ধুর এই আদর্শকে, বঙ্গবন্ধুর সেই 7 মার্চের ভাষণকে উপলব্ধি করতে হবে, এবং এই প্রেক্ষাপট ব্যক্ত করার মধ্য দিয়ে আমি আর বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের রজত জয়ন্তীর বিশেষ আয়োজন দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর আওয়ার ইমানসিপেশন শীর্ষক বক্তৃতায় বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতির তাৎপর্য ব্যাখ্যা করবেন ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রকল্পের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের সদস্য হেলেন জার্ভিস। আজ বিকেল 5টায় এই অনুষ্ঠানটি যদি আপনারা কেউ দেখতে চান তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন করার লিংক বিভিন্ন বিভাগে পাঠিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানটি দেখতে পারেন। শুধু এবার জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি করবেন আরাফাত আল মাসুদ, প্রভাষক, বাংলা বিভাগ। আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় দিন মহান 7ই মার্চ উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করছি কবি মহাদেব সাহা লিখিত আমি কি বলতে পেরেছিলাম কবিতাটি। আমার টেবিলের সামনের দেয়ালে শেখ মুজিবের একটি ছবি টাঙানো আছে। কোনো তেল রং কিংবা বিখ্যাত স্কেচ জাতীয় কিছু নয়। এই সাধারণ ছবিখানা একজন মুজিব প্রেমিক আমাকে উপহার দিয়েছিল, কিন্তু কে জানতো এই ছবিখানা হঠাৎ দেয়াল বেপে একগুচ্ছ পত্র পুষ্পের মতো আমাদের ঘরময় প্রস্ফুটিত হয়ে উঠবে সেদিন রাত্রিবেলা। আমি তখন টেবিলের সামনে বসেছিলাম, আমার স্ত্রী ও সন্তান পাশেই নিদ্রামগ্ন। সহসা দেখি আমার ছোট্ট ঘরখানির দীর্ঘ দেয়াল জুড়ে দাঁড়িয়ে আছেন শেখ মুজিব। গায়ে বাংলাদেশের মাটির ছোপ লাগানো পাঞ্জাবি, হাতে সেই অভ্যস্ত পুরনো পাই, চোখে বাংলার জন্য সজল ব্যাকুলতা। এমনকি আকাশকেও আমি কখনো এমন গভীর ও জলভারানত দেখিনি। তার পায়ের কাছে বয়ে যাচ্ছে বিশাল বঙ্গোপসাগর, আর তার আলুথালু চুলগুলির দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল এই তো বাংলার ঝোড়ো হাওয়ায় কাঁপা দামাল নিসর্গ। চিরকাল তার চুলগুলির মতোই অনিশ্চিত ও কম্পিত এই বাংলার ভবিষ্যৎ। তিনি তখনও নীরবে তাকিয়ে আছেন, চোখ দুটি স্থির অবিচল।
জানি না কি বলতে চান তিনি। হঠাৎ সারা দেয়াল ও ঘর একবার কেঁপে উঠতেই দেখি আমাদের সংকীর্ণ ঘরের ছাদ ভেদ করে তার একখানি হাত আকাশের দিকে উঠে যাচ্ছে। যেমন তাকে একবার দেখেছিলাম 69-এর গণ আন্দোলনে কিংবা 70-এর পল্টনে, আরো একবার দেখেছিলাম 71-এর 7ই মার্চের বিশাল জনসভায়। দেখলাম তিনি ক্রমে উষ্ণ, অধীর ও উত্তেজিত হয়ে উঠছেন। একসময় তার ঠোঁট দুটি ঈষৎ কেঁপে উঠল। বুঝলাম এক্ষুনি হয়তো গর্জন করে উঠবে বাংলার আকাশ সেই 7ই মার্চের মতো। আমি ভয়ে, লজ্জায় ও সংকোচে নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়ালাম। আমার মনে হলো আমি যেন মুখে হাত দিয়ে অবনত হয়ে আছি বাংলাদেশের চিরন্তন প্রকৃতির কাছে, একটি টলমল শাপলা ও দিঘির কাছে, শ্রাবণের ভরা নদী কিংবা অফুরন্ত রবীন্দ্র সঙ্গীতের কাছে। কিন্তু তার মুখ থেকে কোনো অভিযোগ নিঃসারিত হলো না। তবু আমি সেই নীরবতার ভাষা বুঝতে চেষ্টা করলাম। তখন কি তিনি বলতে চেয়েছিলেন? কি ছিল তার ব্যাকুল প্রশ্ন? ব্যথিত দুটি চোখে কি জানার আগ্রহ তখন ফুটে উঠেছিল? সে তো আর কিছুই নয়, এই বাংলাদেশের ব্যগ্র কুশল জিজ্ঞাসা, কেমন আছে 8 কোটি বাঙালি আর এই বাংলাদেশ? এর বেশি আর কিছুই তুমি জানতে চাওনি বাংলার প্রিয় সন্তান শেখ মুজিব। আমি তো জানি তোমাকে এক গুচ্ছ গোলাপ ও স্বর্ণ চাপা দিয়েই কি অনায়াসে হত্যা করতে পারত। তবু তোমার বুকে গুলির পর গুলি চালালো ওরা। তুমি কি তাই টলতে টলতে বাংলার ভবিষ্যৎ কি বুকে জড়িয়ে সিঁড়ির উপর পড়ে গিয়েছিলে? শেখ মুজিবের সেই ছবির ভিতর এতক্ষণ স্থির তাকিয়ে থেকে মনে হলো এবার ঘুমিয়ে পড়তে চান, আর কিছুই জানতে চান না তিনি। তবু শেষবার ঘুমিয়ে পড়ার আগে তাকে আমার বলতে ইচ্ছা করছিল, সারা বাংলায় তোমার সমান উচ্চতার আর কোনো লোক দেখিনি আমি। তাই তো আমার কাছে বার্লিনে যখন একজন ভায়োলিন বাদক বাংলাদেশ সম্বন্ধে জানতে চেয়েছিল, আমি আমার বুক পকেট থেকে ভাঁজ করা একখানি 10 টাকার নোট বের করে শেখ মুজিবের ছবি দেখিয়েছিলাম। বলেছিলাম, দেখো এই আমাদের বাংলাদেশ। এর বেশি বাংলাদেশ সম্পর্কে আমি আর কিছুই জানি না। আমি কি বলতে পেরেছিলাম তার শেষবার ঘুমিয়ে পড়ার আগে? ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এখন 7 মার্চের তাৎপর্য বিষয়ক আলোচনা। আমাদের আজকের অনুষ্ঠানে আলোচক শ্রদ্ধেয় উপাধ্যক্ষ মিসেস উম্মে সালমা রউফ। আমি ম্যাডামকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় উপাধ্যক্ষ মিসেস উম্মে সালমা রউফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় যুক্ত সর্বমান্য উপদেষ্টা মহোদয়, অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল উদ্দিন ভূঁইয়া, অধ্যক্ষ প্রফেসর শহীদুল ইসলাম, অধ্যক্ষ মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল, উপাধ্যক্ষ বৃন্দ, পরিচালক বৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং আমার প্রিয় শিক্ষক বৃন্দ, আসসালামু আলাইকুম। 7 মার্চ জীবনে এক স্মরণীয় দিন। 7 মার্চ শুধু একটা দিনের ঘটনা মাত্র নয়, বাঙালি জাতিকে 7 মার্চের মতো এই গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করতে পাড়ি দিতে হয়েছে অনেকটা পথ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে দুটো রাষ্ট্র জন্ম হয়েছিল তার একটি পাকিস্তান। স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার 23 বছরের মধ্যে পাকিস্তানে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 70 সালের ডিসেম্বর মাসে। এই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান প্রদেশে জাতীয় পরিষদের 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করেন। নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা
অর্জনের পর পাকিস্তানের সামরিক বেসামরিক আমলাতন্ত্র, জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তানের পিপলস পার্টি, কায়ুম খানের মুসলিম লীগ প্রকৃত বিভিন্ন চক্র গণতান্ত্রিক রীতির বাইরে গিয়ে চক্রান্ত শুরু করে। পাকিস্তানের শাসক গোষ্ঠী নির্বাচনী জয়ী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর না করে টালবাহানা শুরু করে। তাদের এই টালবাহানা কালক্ষেপণ হতে হতে আসে ৭১-এর মার্চ। পুরো ঢাকা শহর তখন অগ্নিগর্ভ। ২ মার্চ ঢাকায় পালিত হয় পূর্ণ দিবস হরতাল। ৩ মার্চ সারা দেশে হরতাল পালিত হয়। ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ভাষণ দেওয়ার কথা ঘোষণা করা হয়। ৭ মার্চের আগে দেশবাসী এক শ্বাসরুদ্ধকর অবস্থায় বিরাজ করছিল। ছাত্র সংগঠনগুলো ৭ মার্চের জনসভা থেকে স্বাধীনতা ঘোষণার দাবি তোলে। বঙ্গবন্ধুর হাতে গড়া সাংগঠনিক বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের একটা বড় অংশ স্বাধীনতার পক্ষে তাদের মত দেন। কিন্তু অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী বঙ্গবন্ধু ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নেননি। সরাসরি স্বাধীনতা ঘোষণার ফলে কি হতে পারে বঙ্গবন্ধু তা উপলব্ধি করেছিলেন। বঙ্গবন্ধু স্পষ্টতাই দেখতে পাচ্ছিলেন জনসভা থেকে স্বাধীনতার ঘোষণার ফল কি হবে। তাকে বিশ্ববাসীর কাছে বিচ্ছিন্নবাদী হিসাবে চিহ্নিত করা হবে এবং বাংলার মানুষের স্বাধীনতার দাবিকে ভুলভাবে ব্যাখ্যা করা হবে। তাছাড়া বঙ্গবন্ধু নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছিলেন যে বাংলার মানুষের স্বাধীনতা ঘোষণার ফল হবে একটা অন্য রকমের দৃষ্টান্ত, যে যদি তিনি ৭ই মার্চের জনসভা থেকে স্বাধীনতার ঘোষণা করতেন তবে সেনাবাহিনীরা সেই জনসভা থেকে হত্যাযজ্ঞ শুরু করত। ৭ মার্চ ঢাকায় ভারী অস্ত্রশস্ত্র সহ বিপুল সংখ্যক আর্মির উপস্থিতি ছিল। এটা হয়তোবা তারই একটা পূর্ব লক্ষণ। উদ্বুদ্ধ পরিস্থিতিতে বঙ্গবন্ধু উভয় সংকটে পড়েন। একদিকে তার উপরে স্বাধীনতা ঘোষণার মহান দায়িত্ব, অন্যদিকে বাংলার জানমালের নিরাপত্তার প্রশ্ন। বঙ্গবন্ধু তখন যে মানসিক চাপের মধ্যে ছিলেন তা বুঝতে পেরেছিলেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। বঙ্গবন্ধুর এমন মানসিক অবস্থায় সব সময় বঙ্গবন্ধুকে মানসিক শক্তি এবং সাহস জুগিয়েছেন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন আলোচনা করে যার কথা অনিবার্যভাবে উঠে আসেন তিনি আর কেউ না, তিনি হলেন বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেসা মুজিব। বেগম মুজিব বঙ্গবন্ধুর রাজনৈতিক ব্যস্ততা, কারা অন্তরালে থাকার সময় দৃঢ় মনোবলের সাথে পুরো পরিবারকে তিনি আগলে রেখেছেন। ৭ মার্চ জনসভায় যাওয়ার প্রকল্পে তিনি বঙ্গবন্ধুকে যথারীতি মানসিক সমর্থন এবং অনুপ্রেরণা জুগিয়েছিলেন। এই প্রসঙ্গে ৭ মার্চ দুপুর ১২টায় বঙ্গবন্ধু এবং মুজিবের কথোপকথনের একটু চিত্র আমি তুলে ধরছি। দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু এবং তার সুযোগ্য বড় কন্যা হাসু, বর্তমানে যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এক কক্ষে অবস্থান করছিলেন। বঙ্গবন্ধু ছিলেন ভীষণ চিন্তামগ্ন। তার সুযোগ্য কন্যা বুঝেছিলেন তার বাবা ভীষণ চিন্তিত হয়ে বসে আছে। ঠিক সেই সময় কক্ষে এলেন বেগম ফজিলাতুন্নেসা। মোড়া টেনে বসলেন প্রিয়তম স্বামীর পাশে। জননেত্রী হিসাবে শেখ হাসিনা তার মায়ের এই স্বভাবের সাথে পরিচিত। বড় কিছু বলার আগে তার মা এভাবেই বসতেন, উঁচু উঁচু কথাগুলো নরম স্বরে তিনি বলে যেতেন। সেদিনও তার ব্যতিক্রম ঘটল না। তিনি বললেন, আজকে তুমি ভাষণ দিবে, তোমার মুখের দিকে সবাই তাকায় আছে। মনের বিরুদ্ধে গিয়ে তুমি কোনো কিছু বলো না, যার জন্য পরে তুমি আফসোস করো। বঙ্গবন্ধু তার প্রিয়তম স্ত্রীর কথাটি চুপচাপ শুনে গেলেন এবং এই তার কথাগুলো ইতিহাস হয়ে গেল। তবে ইতিহাস হয়ে গেল সেই দিন থেকে ফজিলাতুন্নেসার সেই কথাও। কারণ ৭ মার্চ ভাষণের একটা বড় অনুপ্রেরণা ছিল তার এই কথাগুলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনেকবার বলেছেন তার মায়ের আজকের অনুপ্রেরণার কথা, যে কথাগুলো বঙ্গবন্ধুকে আত্মবিশ্বাসী এবং সাহসী করে তুলেছিল। বঙ্গবন্ধু দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আজকের দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করি ফজিলাতুন মুজিবকে। বেগম মুজিবের ত্যাগ, তিতিক্ষা আর দূরদর্শিতার প্রত্যেকটা বাঙালি নারীর কাছে আজও আদর্শ হয়ে আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সাফল্যে বেগম মুজিবের অবদান অনস্বীকার্য।
তাই কবি নজরুলের কথায় গলা মিলিয়ে বলতে হয়, কোনো কালে একা হয়নি তো কেউ জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ মুক্তিযুদ্ধকালে সকলের কাছে ছিল উজ্জীবনী শক্তি হিসাবে কাজ করেছে। তাই আমাদের গৌরবোজ্জ্বল মহান মুক্তিযুদ্ধে এই ভাষণের অবদান অপরিসীম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ হিসাবে আখ্যায়িত। বঙ্গবন্ধু কর্তৃক প্রদত্ত এই উপস্থিত বক্তব্য তৎকালীন সময় কেবল বাঙালিদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন নাই, সম্প্রতি এই ভাষণ বিশ্বের কাছে এক অনন্য দালিলিক ঐতিহ্য হিসাবে নানাভাবে আমাদের কাছে অভিভূত হয়েছে। ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু 1971 সালের 7 মার্চের ঐতিহাসিক ভাষণটি পৃথিবীর গুরুত্বপূর্ণ দালিলিক ঐতিহ্য হিসাবে মর্যাদা প্রদান আমাদের সকলের জন্য এক বিরল সম্মান বয়ে এনেছে। ইউনেস্কোর আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদ থেকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসাবে 7 মার্চের ভাষণ স্বীকৃতি পায়। বস্তুনিষ্ঠ ঐতিহাসিক এই ভাষণ একদিকে যেমন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচার নিপীড়নের উল্লেখ হয়, তেমনি মুক্তিকামী বাঙালির জন্য ভাষণটি ছিল দিক নির্দেশনার শামিল। সকল বাধা উপেক্ষা করে মুক্তিকামী লাখো বাঙালি সেদিন জনসভায় তার নেতৃত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য উপস্থিত হয়েছিলেন। বাঙালির ইতিহাসে অনেকগুলো দিন আছে যা আমাদের মনে রাখতে হবে। 1971 সালের 7 মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন। 10 লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানি দস্যুদের কামান, বন্দুক, মেশিন গানের হুমকির মুখে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ওই দিন বজ্র কণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রিয় সুধী, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। যথাযথ উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হতে যাচ্ছে স্বাধীনতা অর্জনের 50 বছর। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই সাথে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত প্রজন্মকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশ্বের বুকে বাংলাদেশকে আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসাবে পরিচিত করে দিবে, এমন প্রত্যাশা থেকেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ ম্যাডাম আপনার মূল্যবান বক্তব্যের জন্য। শেখ মুজিব যখন জেলে ছিলেন, জেল থেকে আসার পর তার ছেলে তাকে চিনতে পারেনি। শেখ কামাল বলেছিল, হাজু আপা, আমি কি তোমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারি? কতটা ত্যাগ স্বীকার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার সন্তান যাকে চিনতে পারেনি, যার অধিকাংশ সময়, জীবনের অধিকাংশ সময় কেটেছে জেলে। এই মহান ত্যাগী নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি হৃদয় স্পর্শী একটি গান শুনবো। গান পরিবেশন করবেন মিস মেহেদি সুলতানা, প্রভাষক, ইংরেজি বিভাগ। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আমার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি
মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনে দিল হায়নার ছবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে চাই কি রাখা কখনো তা, কখনো তা, কখনো তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। সুপ্রিয় সুধী, আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। আমাদের আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করবেন সম্মানিত কলেজ অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম কামাল উদ্দিন ভূঁইয়া। আমি স্যারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত সর্বমান্য উপদেষ্টা মহোদয়, শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যক্ষ মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল, উপাধ্যক্ষ বৃন্দ, পরিচালক বৃন্দ এবং শিক্ষক বৃন্দ, আসসালামু আলাইকুম। সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক সম্পদ। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো 2017 সালের 30 অক্টোবর এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়। সাধারণত
আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে এমন বিষয়গুলোকেই বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টারের মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে তালিকাভুক্ত করা হয়। 7ই মার্চের ভাষণের এই আন্তর্জাতিক স্বীকৃতিতে প্রত্যেক বাঙালির মতো আমিও গর্বিত ও আনন্দিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের অনবদ্য ভাষণ নিয়ে ইতিপূর্বে বহুমাত্রিক গবেষণা হয়েছে। ভাষণের শব্দ ব্যবহার, বাচন ভঙ্গি, পরিমিতিবোধ, রাজনৈতিক কর্মসূচি ঘোষণা, জনগণের প্রতি নির্দেশনা ইত্যাকার বিষয় বিবেচনা বঙ্গবন্ধুর ভাষণ ছিল অতুলনীয়। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ সাহিত্যের কষ্টি পাথরে যাচাই করে তার সাহিত্য নির্ধারণে সচেষ্ট হয়েছেন কোন গবেষক। 18 মিনিটের এই ভাষণের লক্ষণীয় দিক ছিল ভাষাহারে বঙ্গবন্ধুর কথা এবং সংযম। 71 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে যে অবস্থা বিরাজ করছিল তাতে বঙ্গবন্ধু ভাষণে যদি সতর্কতার পরিচয় না দিতেন, বাঙালি জাতির জন্য তা হতো আত্মঘাতী। 7ই মার্চে রেসকোর্স ময়দান ঘিরে মোতায়েন করা হলো পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী। বঙ্গবন্ধু তার সমাবেশে হামলা করার নির্দেশ ছিল, কিন্তু বঙ্গবন্ধু সতর্কতার সঙ্গেই ওই ভাষণ দিয়েছিলেন। একদিকে তিনি স্বাধীনতা ঘোষণা দেন, অন্যদিকে তাকে যেন বিচ্ছিন্নতাবাদী হিসাবে অভিহিত করা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি ছিল। তার এই সতর্কতার কারণেই ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তান সেনাবাহিনী সেই জনসভার উপর হামলার প্রস্তুতি নিলেও তা করতে পারেনি। পাকিস্তান সেনাবাহিনীর এক গোয়েন্দা প্রতিবেদনে এই বিষয়ে বলা হয়, শেখ মুজিব কৌশলে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলেন, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। 7ই মার্চের ভাষণটির মধ্য দিয়ে বঙ্গবন্ধু পরিমিতি বোধের পরিচয় দিয়েছেন। রেসকোর্স ময়দানে যে সমাবেশে বঙ্গবন্ধু ভাষণ দেন তাকে জনসমুদ্র বললে অত্যুক্তি হয় না। এই জনসমুদ্রের মূল কেন্দ্র বঙ্গবন্ধু হলেও সীমা সম্পর্কে তিনি ছিলেন সম্পূর্ণ সচেতন। দীর্ঘ ভাষণ দিয়ে জনগণের ধৈর্যচ্যুতি ঘটাননি। বঙ্গবন্ধু জানতেন কোথায় থামতে হবে। এই প্রসঙ্গে সদ্য প্রয়াত কালামিস্ট সৈয়দ আবুল মকসুদের একটি উক্তি প্রণিধানযোগ্য। তিনি বলেছিলেন, কোর্ট জ্বালাময়ী উত্তেজক বক্তৃতা দেওয়ার জন্য বিখ্যাত হয়েছেন বহু বাঙালি জননেতা। বঙ্গবন্ধু ছিলেন অনলবর্ষী বক্তা। পল্টন ময়দানে তার দীর্ঘ বক্তৃতাও শুনেছি। 7ই মার্চে তার ভাষণটি খুব সংক্ষিপ্ত ছিল না, দীর্ঘও ছিল না। সব দিক থেকে তার পরিমিত বোধের প্রকাশ ঘটে সেদিনের ভাষণে। বক্তৃতা নয়, তিনি যেন জনসমুদ্রের মানুষদের সঙ্গে সংলাপ করেছেন। আনকোট। অপ্রাসঙ্গিক কোনো বিষয় তার ভাষণে ছিল না। বঙ্গবন্ধু দৃঢ়তার সাথে বাংলার মানুষের অধিকারের কথা বলেন। বাংলার মানুষের উপর পাকিস্তানি জান্তার অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন বঙ্গবন্ধু। পাকিস্তানিদের অত্যাচার নির্যাতনের কথা বলতে গিয়ে ক্ষুব্ধ হলেও আপত্তিকর শব্দ প্রয়োগ করেননি। তার বক্তব্যে অশালীন বা আক্রমণাত্মক আচরণ প্রকাশ করেননি। তার ঘোরতর প্রতিপক্ষ ও শত্রুকেও সৌজন্য রক্ষা করে সম্বোধন করেছেন। বঙ্গবন্ধু বলেছেন, জনাব ইয়াহিয়া খান সাহেব, জনাব ভুট্টো সাহেব। একটি কঠিন রাজনৈতিক প্রেক্ষাপটে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ প্রদান করেছিলেন। সমগ্র জাতি তার ভাষণের দিক নির্দেশনা পেয়েছিল। তার ভাষণেই বাঙালি জাতি
মুক্তিযুদ্ধ করবার প্রস্তুতি গ্রহণ করে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ রাজনীতির মূল্যবান দলিল, কিন্তু ভাষণটি এখন আর রাজনৈতিক সম্পদ হিসাবে বিবেচিত নয়। 7ই মার্চের ভাষণ মাধুর্য গুণে তো বোদ্ধাদের নিকট গ্রহণযোগ্য। নির্মলানন্দ গুণ বঙ্গবন্ধুর ভাষণটিকে কবিতা হিসেবে আখ্যায়িত করেছেন। তার স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতার প্রথম পংক্তি, কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। কবিতায় কবি নির্মলানন্দ গুণ বঙ্গবন্ধুকে কবি নামে সম্বোধন করেছেন। কখন আসবে কবি? কবি শোনালেন তার অমর কবিতাখানি। কবি নির্মলানন্দ গুণ যথার্থই বলেছেন। বঙ্গবন্ধু যখন বলেন বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই উচ্চারণগুলি সাহিত্যের ওজস্বিতাকেও হার মানায়। বঙ্গবন্ধুর উক্তি দিয়ে বক্তব্য শেষ করব। বঙ্গবন্ধু বলেছিলেন, কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। প্রকৃতপক্ষে বাঙালি জাতি যখন ঐক্যবদ্ধ হয় তখন অসম্ভবকে সম্ভব করে। এই সত্যই যুগে যুগে প্রমাণিত। তাই জাতির যে কোনো সংকটে আমরা ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারাই স্বাধীনতাকে অর্থবহ করব। বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যাশায় আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। স্বাধীনতার 50 বছর পূর্তি ও মুজিব জন্ম শতবর্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।